সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি সোনার কেল্লার 50 বছরের পূর্তিতে আসছে রিঙ্গুদার ছবি জয়সালমীর জমজমাট। আর এই জমজমাটি আড্ডায় আজ আমাদের জিও বাংলাতেও হবে। তাই আজ আমরা কাকে পেয়েছি চলুন দেখে নিই। আজ আমাদের সঙ্গে রয়েছে এই ছবির কাস্ট এন্ড ক্রিউ। আমাদের সঙ্গে প্রথমেই রয়েছে রিঙ্গুদা, তারপরে রয়েছে অমৃতা, সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা এবং সব্যসাচীদা। সকলকেই আপনাদের চেনা, তবে এই জয়সালমীরে তারা কিভাবে জমজমাট করে তুললো সেই নিয়ে আড্ডা হবে আজকে। প্রথমে রিঙ্গোদা তোমার কাছে যাব, যেহেতু আমরা জানি যে এই ছবিটাকে সোনার কেল্লা তার 50 বছরের পূর্তিতে আমরা একটা ট্রিবিউট জানাচ্ছি এই ছবির মাধ্যমে, তো সেই ট্রিবিউটটা কিভাবে হচ্ছে এই ছবিতে সেটা একটু জানবো। দেখো, সোনার কেল্লায় আমার মনে হয় যে বাঙালি এরকম কেউ নেই যে যিনি দেখেননি বা পড়েননি। আমরা তো ডেফিনেটলি, আমি তো ছোটবেলায় অনেকবার ছবিটা দেখেছি, বইটা পড়েছি এবং সোনার কেল্লাতে যাওয়ার সুযোগও পেয়েছিলাম। একবার অনেক আগে মিউজিক ভিডিও শ্যুট করতে রাজস্থান গেছিলাম, জয়সালমীরই শ্যুট করেছিলাম। তখন ডেজার্টে করেছিলাম, ঘুরতে গেছিলাম একদিনের জন্য। পুরোটা ঘুরে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু কিছুটা দেখে মনে হয়েছিল যদি কোনো এখানে আসি আরেকবার প্রপারলি ঘুরতে আসবো। তো এই যখন 50 years কমপ্লিট হলো, তো আই থিঙ্ক ঐন্দ্রিলা and Shobhusachi, both of us, all of them, we sat together, we decided যে যদি ট্রিবিউট করা যায় কীরকম হয়। তো ওই ট্রিবিউট করার ইচ্ছে তো থাকতে পারে, কিন্তু পোর্টালকেও রাজি করানো হচ্ছে। তো উই ওয়েন্ট এন্ড অ্যাপ্রোচড ক্লিক। সো ক্লিক সেড এক্সাইটিং, ওখানে নীরজ আছেন, নীরজ সাথে হবে তাতে। তো দে সেড দ্যাট দিস ক্যান বি ফান। ওরা অনেকদিন ধরেই বলছিল যে আমরা এর আগের ছবিটা আমরা বেনারসে একটা করেছিলাম সিরিজ, তারপরে আমরা ব্যাংককে করেছিলাম। তো ওদের খুব ইচ্ছে ছিল যে রাজস্থানে থার্ড ডেজার্টে যদি কিছু করা যায়। সো দিস ডটস ওয়ার জয়েন্ট। তারপরে উই ডিসাইডেড যে আমরা ট্রিবিউট দেবো। তো ট্রিবিউট দেওয়ার সময় যেটা জমজমাট করতে 3-4টি জিনিস দরকার হয়। একটা হচ্ছে যে একজন জমজমাট ডায়লগ রাইটার চাই যে ভালো লিখবে, যে সত্যজিৎ রায়ের স্টাইলে লিখতে পারে। সেকেন্ডলি উই নিড এ ফ্যান্টাস্টিক কাস্ট, অ্যান্ড থার্ডলি একজন ভালো প্রডিউসার যিনি সাহস করে বলবেন গো হেড, কস্ট ইজ নো প্রবলেম। এইটাই এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, সেটা ঐন্দ্রিলাদির কাছে আসতামই, যে এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর একটা অভিযোগ থাকে যে বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাজেট নয় কম, নয় বাজেট নেই, এটা সবারই একটা অভিযোগ থাকে। তাই বাংলা ইন্ডাস্ট্রিতে কি কাজ করবো, তাই আমরা বাইরে চলে যাচ্ছি। তো সেই কারণে এই বাংলা ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখতে, যেরকম প্রডিউসার, তুমি একজন ইয়াংগেস্ট প্রডিউসার বলা যেতে পারে, ইয়াংগেস্ট ফিমেল প্রডিউসার, তো সেই জায়গায় কিভাবে তুমি মানে সেই সাহসটা করো, কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয় একটা ছবিকে দাঁড় করাতে গেলে? সাহস বলতে দুঃসাহস করতে হয়, শুধু সাহস না। আর রিঙ্গোদার ছবিতে মানে দুঃসাহসের পরেও যদি আরো কোনো ওয়ার্ড থেকে থাকে সেইটা করতে হয়। কারণ কারণ হচ্ছে যে মানে অস্বাভাবিক কিছুকে স্বাভাবিকভাবে অ্যাপ্রোচ করাটা সবার দ্বারা হয়ে ওঠে না। এবার আমরা কিভাবে করি, জাস্ট করে ফেলে বুঝতে পারি যে আচ্ছা হয়ে গেল, ঠিক আছে। এবার তারপরটা জিজ্ঞেস করো না যে করে ফেলার পরে কি হয়। তারপর যখন আমি আমার এক্সেল শিট খুলে বসি তখন আমি আসল ঝটকাটা খাই, আচ্ছা এটা হয়েছে। তবে হ্যাঁ, এবারে সভ্যতার কাছে আসতেই হবে, কারণ শুধু অভিনেতা নয়, আগেই বলে দিয়েছে কিছুটা যে সত্যজিৎ রায়ের মতন করে যে লিখতে পারে সেরকম একজন স্ক্রিপ্ট রাইটার খুব প্রয়োজনীয়। তো সেরকম স্ক্রিপ্ট রাইটার যিনি, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। তাই ওনার থেকেই জানা যাক যে স্ক্রিপ্ট রাইটার হিসেবে, মানে অভিনেতা তো বটেই, তবে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কি কি সমস্যায় পড়তে হয়েছে। আর আমরা শুনেছি যে শুটিং চলাকালীনও নাকি প্রচুর চেঞ্জেস হয়েছে, প্রচুর অভিনেতা অভিনেত্রীদের ডায়লগে এদিক ওদিক। তুমি প্রথমে নিয়েছো না, তারপরে বাকিটা আমার কানেই ঢুকছে না। আর এটা মানে অতিরিক্ত বলা হয়ে যাবে। ওনার মতন লেখা মানে আমার তো ছেড়েই দাও, আমি অনেক ভালো ভালো লেখককেও লিখতে দেখিনি। এতটা সহজ ভাষাতে এতটা ডিটেলসে যে লেখা সম্ভব, বাংলা এখন সাহিত্য যারা চর্চা করেও থাকেন তাদের মধ্যেও অনেকে পারেন না। তবে হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল যে রিঙ্গোদা প্রথম আমার সাথে যখন ডিসকাস করে যে আমরা সোনার কেল্লা ওপর ভিত্তি করে, গল্পটির উপর ভিত্তি করে না, জিওগ্রাফিক্যালি ওই জায়গাতে আমরা একটা শ্যুট করতে চলেছি। অ্যান্ড আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা, যেহেতু 50 বছর শেষ হচ্ছে, একটা ট্রিবিউট জানানো। তো এই গল্পটা নিয়ে আমরা প্রথমে অনেক ভাবনা চিন্তা করি। আমার একটা ছোট্ট গল্প আমি রিঙ্গোদাকে শুনিয়েছিলাম যে এরকম যদি হয়। রিঙ্গোদা সেখান থেকে আরও অনেক কটা নডিউলস বের করে অনেক বেশি ডায়নামিক করে সেটাকে মানে মহিরুহ করে তুলেছে যাকে বলা যায় আর কি। এবং প্রচুর চরিত্র রয়েছে তার মধ্যে।
একটা ছোট্ট জিনিস সেখানে একটু মিসিং ছিল, যে ওই পিঞ্চ অফ সল্টের মতন যে বাঙালিয়ানাটা তার মধ্যে একটু মেশাতে হবে। রিঙ্গোদাকে কেউ আর যা খুশি বলুক, বাঙালিয়ানা মানে ঠিক আনি না আর কি ওই দিকে, কারণ রিঙ্গোদার মধ্যে একটা অলরেডি একটা ওয়েস্টার্ন ব্যাপার আছে আর কি, যেটা চলে আসে নামের জন্য না চাইতেও আছে, ঠিক আছে, একটা মানুষ যার নামে দুটো আই আছে আসবেই এটা। তো এই যে বিষয়টা, ওই পিঞ্চ অফ সল্টের জন্য আমাকে বলেছিল তুই একটু লিখবি একটু ডায়ালগস, তো আমি লিখতে শুরু করি। তারপর দেখলাম যে না, আমি একা লিখছি না, কারণ আমরা এমন একটা সফটওয়্যার লিখছি যেখানে দুজন মিলে লেখাটা হচ্ছে, ঠিক আছে। এবার মজার ঘটনা শেয়ার করে রাখি, ট্রিভিয়া। এই যে লেখাটা হয়, আমার অভ্যেস হচ্ছে আমি ভোরবেলা 4টে-5টা অবধি লিখি, নিয়ে ঘুমাতে যাই। রিঙ্গোদার অভ্যেস হচ্ছে ভোর 5টায় ওঠে নিয়ে লিখতে বসে, ঠিক আছে। তো লেখা কিন্তু 24 ঘন্টাই হচ্ছে, লেখা চলছে, দুদিকেই চলছে আর কি। ভালো কথা, একদিন আমি একটু ভোর হয়ে গেছে, 5:10 বাজে, আমি ভাবছি এবার শুতে যাবো, এতটা হয়েছে, হঠাৎ দেখলাম আমার লেখাটা ডিলিট হচ্ছে উপরে। কি হলো, আমি ওখানে লিখছি, ডিলিট করছো কেন? আর লিখেছে গুড মর্নিং, তুই শুতে যা, এবার আমি লিখবো। এটা স্ক্রিপ্টেই লেখা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু কোনো প্ল্যান না। আই মাস্ট সে, দেখো সব্যর এটা ঐন্দ্রিলাকে একটা বিগ থ্যাংক ইউ দিতেই হয়। প্রথমত ঐন্দ্রিলা স্যার, দেখো তোমার এই ছবিটাতে উই নিড সামবডি লাইক সব্য হুজ রিয়েলি গুড উইথ বেঙ্গলি হিউমার, আর প্রচুর বই মেলাতে বেরোয়, এবং হি রাইটস ভেরি ইন্টারেস্টিং ছোট ছোট গল্প লেখে, এবং ওর লেখাতে একটা অদ্ভুত ইন্টেলিজেন্স আছে, এটা খুব একটা উইটি লেখা লেখে। এই গল্পটাতে উইট ফুড প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল, মানে এটাতে ধরো যে ফ্যামিলিতে যাচ্ছে তাদের ডায়ালগ ব্যান্টেজগুলো খুব উইটি হওয়ার ছিল। তো একটা জিনিস দেখো, আমি এটা খুব মানে যে ইফ সামবডি ইজ বেটার ইন সামথিং দ্যান মি, ওটা কিন্তু আই থিঙ্ক স্টুপিড টু সে না 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 এটা আমি করবো, সেটা আই ডোন্ট থিঙ্ক ইট শুড ওয়ার্ক দ্যাট ওয়ে। বাট যেটা হয়, আমি তোমায় বলি, ছবিটা যখন লিখছি বা ছবিটা যখন স্ক্রিন প্লে রাইটিংটা যখন হচ্ছে, তখন কি হয়, ধরো আমি যখন লিখি, আমি তখন এডিট পার্ট দেখে আমি ফাইনাল প্রোডাক্টটা কিন্তু দেখতে পাই যে কিরম যাচ্ছে। তো যদি মনে হয় যে কোনো জায়গায় একটু বেশি লেখা হচ্ছে, সবাই কিন্তু খুব ভাবে লেখে, ও একদম কিন্তু গভীরে গিয়ে একদম ভাবে লিখে ফেলে, মানে উইচ ইজ ভেরি নাইস। বাট মাঝে মাঝে একটুখানি ওই ভাবটাকে একটুখানি পিঞ্চ অফ সল্টটাকে একটুখানি পিঞ্চ অফ চিলি করার জন্য যদি একটুখানি এডিট হয়, বাট বিশ্বাস করো যেটা লেখা হয়েছে ফাইনালি, যখন যারাই দেখেছেন, they really enjoyed the entire thing, because I think full credit goes to him. আর সবচেয়ে সুবিধে কি হয়েছিল, কারণ ওর সোনার কেল্লাটা পুরো ঘোরা ছিল এর আগে। সো আমাদের জন্য কমিউনিকেট করা কোথায় কি, যারা দেখুন একটা জায়গায় শুধু ব্লগ দেখে লেখা কিন্তু সম্ভব হয় না, ও কিন্তু তার আই থিঙ্ক বছরখানেক আগে কিন্তু লম্বা রোড ট্রিপে গেছিল, এবং আমাদের ছবিটি একটা রোড ট্রিপের মতোই কিন্তু শুরু হয়। তো ওইটার জন্য সব্যর জন্য লেখা, এবং ও যে ডিটেলিংগুলো বলেছে, ওর বলার পরেই কিন্তু ওর ম্যাপ ধরেই কিন্তু আমরা রেখিতে গেছি, আমরা কিন্তু গাড়ি করেই রেখিতে গেছিলাম। উই ড্রোভ 2800 কিলোমিটার, উই ড্রোভ ইন আ কার, জাস্ট টু এক্সপিরিয়েন্স দ্যাট কি কোথায় শুটিং হতে পারে, কি হতে পারে। তখন থেকে আমাদের আড্ডাটা জমজমাট হয়ে উঠছে, তবে আমাদের গল্পের নায়িকা কিন্তু তখন থেকে চুপচাপ বসে আছে। আর আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে ট্রেলার লঞ্চের আগে নাকি আসতে নায়িকা একটু মানে নাকচ বোধ করছিলেন, কারণ তিনি ধ্যান করতে যাচ্ছিলেন। তো সেটা কি এখনো রয়েছে? অনেক ধ্যানের ব্যাপার আছে, ধ্যানটা কিন্তু খুব ভালোবাসে করতে। না আমি ধ্যান করতে যাই, আমি নিম কাওয়ালি বাবার মন্দিরে গেছিলাম, মেডিটেট করতে গেছিলাম, মানে হ্যাঁ ঘুরতে গেছিলাম বেসিক্যালি। আমি কবে বললাম আমি আসবো না, হ্যাঁ আমি শান্তি খুঁজতে গেছি, আমি আসবো না কবে বলছি। শান্তি, তুমি মানে বাস্তব জীবনে শান্তি খুঁজলেও এই ক্যারেক্টারের জন্য প্রচুর অশান্তি পোয়াতে হয়েছে। এই না খুব মজা করেছি। না আমি ক্যারেক্টার ওয়াইজ বলছি, আমি মানে অমৃতার ক্ষেত্রে বলছি না, ক্যারেক্টার যেহেতু একটা থ্রিলিং এ অবস্থায় ফেসে গেছে সেই জায়গা থেকে বলছি। তাছাড়াও কিন্তু আমরা তোমার একটা রোমান্টিক আন্দাজ দেখতে পেরেছি কিছুটা ট্রেলারে। তো সেই রোমান্টিসিজমটা যেরকম ঘুরতে গিয়ে একটা প্রেমে পড়া, ভালো লাগা, বাস্তব জীবনে এই যে ঘুরতে বেরিয়ে যাচ্ছ একা একা মাঝে মাঝেই, তো সেখানে গিয়ে কি কাউকে মনে ধরছে কখনো? না একদমই, আমি জীবনে দেখেছি, আমি জীবনে প্রথম
আচ্ছা ঠিক আছে বল। আমি হাসতেই থাকবো। আচ্ছা বল। আমি জীবনে প্রথম কোনো ট্রিপে গেছি, নিজের থেকে সোলো ট্রিপে গেছি। তো আমি ঘুরতে বেসিক্যালি যাইনি, আমি গেছিলাম যে আমি গোলু মন্দির বলে একটা আছে উত্তরাখণ্ড, আর নিমকাউলি বাবাকে তোমরা চেনো না? আমি গোলু মন্দির, গোলু দেবতা, গোলু নিমকাউলি বাবা হচ্ছে লাইক বলা হয় বজরঙ্গলির একটা রূপ, চিরঞ্জীবী বলা হয়। ওখানে সবাই গেছে, মানে বিরাট অনুষ্কা গেছে, সবাই গেছে। তো আমি তাই ভাবলাম যে আমিও যেতে চাই ওখানে। তো আমি শুনেছিলাম যে ওখানে নাকি ডাক না পাওয়া গেলে যাওয়া যায় না। তো হ্যাঁ, আমি একটা ফি হঠাৎ করে গোলু ডেকেছে। আচ্ছা এনিওয়ে মজা করাটা ঠিক না, মজা আজকে বললো না বাঁকড়া সিরিয়াসলি আমি সবাইকে বলছি প্লিজ যেও, ওটা খুব ভালো জায়গা, খুব ভালো ভাইব্রেশন, আর সত্যি ভালো লাগবে। শুধু কি ওখানে ধ্যানই হচ্ছে, মানে এই ট্রিপটা ছাড়াও বাকি অন্যান্য ট্রিপও তো থাকে। তো এই জয়সলমীরে যেরকম গিয়ে প্রেমে পড়েছিলে ক্যারেক্টার ওয়াইজ, গিয়ে তো ক্যারেক্টারে কিন্তু জয়সলমীরে সময় দিয়েছে তোমরা আমাদেরকে প্রেমে পড়া। এক ফোঁটা সময় দেয়নি, বিশ্বাস করো। একদমই না, 6টায় কল টাইম থাকতো, রাত্রে ব্যাকআপ করতে কোথায় সময় আছে। কিন্তু হ্যাঁ, সিন করতে করতে আমরা রাজস্থানটা ঘুরেছি। আচ্ছা তাই সিন করতে করতে প্রেমে পড়েছে বলতে যাচ্ছে। হ্যাঁ, শপিংও করেছি আর শপিং করেছে, প্রচুর শপিং। হ্যাঁ, আমি প্রচুর শপিং করেছিলাম সত্যি। হ্যাঁ, তোমরা কি শপিং করা হয়েছে? না, আমরা লাস্ট সিনেমায় এত বাজেট চলে গেছে নিজের পেছনে আর খরচ হয়নি। আর তাছাড়া এটা প্রত্যেকবারই হয়, কোনো জায়গায় আমরা যখন ঘুরতে যাই ভাবি অনেক কিছু কিনবো। তারপর আমার মনে আছে শেষের দিন, লাস্ট বোধ আমাদের ট্রেনটা একটু রাতের দিকে, আমি সব্যসাচী আরো বেশ কয়েকজন মিলে বেরোলাম। বেরিয়ে খুঁজে খুঁজে একটা দুটো দোকান থেকে যেটুকু যা পারলাম নিয়ে এলাম, বাট সেটাকে শপিং বলা যায় না। পাথরের কিছু জিনিস, জীবাশ্ম, ফসিলস এরকম কিছু ছিল। কিনেছিলাম এরকম, অমৃতের খালি উট কেনাটা বাকি ছিল। হ্যাঁ, উট বাদে বোধহয় বালিও কিনে এনেছিল, বালিও বোধহয় এনেছিল। জামা কাপড় আর স্টোনস কিনেছিলাম, স্টোন গুলো। আমরা আরেকটা বিষয় এই ছবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মানে ট্রেলার দেখে এখন অবধি যতটা বুঝতে পেরেছি সেই হিসেবে এখানে সব্যসাচীদা রয়েছে, এখানে অমৃতা রয়েছে। তবে অমৃতার বিপরীতে এবং সব্যসাচীদার বিপরীতে আমরা অন্য ক্যারেক্টারকে দেখতে পেয়েছি। ওদিকে আমরা মেঘলাদিকে দেখতে পেয়েছি, আর এদিকে রাজদীপদাকে। তো নায়ক নায়িকা কে ছবির? দেখো, এখানে আমার মনে হয় যে নায়ক হচ্ছে জয়সলমীর ডেজার্ট, আর নায়িকা হচ্ছে জয়সলমীর ফোর্ট, সোনার কেল্লা। এর মধ্যেই কিন্তু আমরা যারা 16-17 জন যারা আছেন শিল্পীরা, তারা কিন্তু সব পার্শ্ব চরিত্রই প্লে করেছে। কারণ এরকম একটা জায়গাতে আমি বলি তোমাকে, মানে আমাদের এই ছবিটাতে ঠিক নায়ক নায়িকা স্পেসিফিক নয়, বিকজ আর স্পেশালি আমি এটা খুব বিশ্বাস করি যে এভরি ক্যারেক্টার হ্যাজ গট ওয়ান আইডেন্টিটি। মানে এখানে ও নায়ক, ও মেন, ও সেকেন্ড লিড, এগুলো না মানে খুব পুরনো ধাঁচের কাস্টিং ফরম্যাট। I think the content is the hero and location is definitely the most important thing. আর তার মধ্যে আমরা সেরকমই পারফরমেন্স নিয়েছি যেখানে হু আর গুড পারফরমেন্স, যারা সিরিয়াস, মানে কাজের সময় they'll be working seriously, and সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো তো, আমি এটা সবসময় চেষ্টা করি নতুনদের সাথে অনেক কাজ করা, বিকজ আই থিঙ্ক আমি যখন নতুন ছিলাম আমাকেও না লোকে সুযোগ দিতেন না নর্মালি। সুযোগ পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছি, যখন সুযোগ পেয়েছি তখন সেটা কিন্তু খুব মন দিয়ে কাজটা করেছি। প্রথম কাজটা দেখে হয়তো দ্বিতীয় কাজ পেয়েছি, দ্বিতীয় কাজটা দেখে হয়তো আরো দুটো কাজ এক্সট্রা পেয়েছি করে। আমি এতদিন যতগুলো ছবি বা যতগুলো সিরিজ বানিয়েছি, এরম না যে খুব সম্পর্কের চোটে পেয়েছি, মানে কাজ দেখিয়ে প্রমাণ, এখনো কিন্তু প্রমাণ করতে হচ্ছে, এখনো কিন্তু গিয়ে শরীর পাঠাতে হয় যে এরম কাজ করেছি। কারণ আমি কাজ চাইতে কখনো লজ্জা পাই না, বিকজ আমি মনে করি যে কাজ চাওয়াতে কোনো লজ্জা কেন পাবো, বিকজ আমি তো কাজ করতেই এসছি। সো সিমিলারলি উইথ দিস অ্যাক্ট অলসো, লাইক সব্যসাচী এবং অমৃতা বলো, বা ডিউক বলো, বা মেঘলা, রাজদীপ, দেবাশিস বলো, বা মমিতা, বা বাচ্চা ওমকার যদি বলো, বা সাহিরের যদি কথা বলো, বা দেবতনু বলো, ইচ অফ দেম আর হিরোজ ইন দেয়ার ওন প্লেস, ইন দেয়ার ওন রেসপেক্ট। সো যখন ট্রেলারটা দেখবে তুমি দেখবে এভরিবডি ইজ প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ট্রেলার। মানে কারোর একটা ডায়লগ দারুণ, তার এর ডায়লগ মানে শুধু ওরকম কিন্তু একদমই নেই। আগে হয়তো আমরা ছবি হতো, এখন কিন্তু ছবির ধারাটা বদলে গেছে। একটু রাউন্ড আপ যদি তুমি দেখো, এই গোটা জয়সলমীর জমজমাটে
টেরেন একদিকে, যেটা যেভাবে রিঙ্গোদার ক্যামেরাতে রিঙ্গোদা এক্সপ্লোর করেছে, দ্য টেরেন অ্যান্ড দ্য স্টোরি, এই দুখানেই মোটামুটি মেন ইউএসপি। এরপর বাকি ক্যারেক্টার্স এসছে গেছে, তাদের ইম্পর্টেন্স কমেছে বেড়েছে অ্যাকর্ডিংলি, মানে সিরিজের সাথে যেতে যেতে স্টোরির সাথে যেতে এমন হতে পারে যে শুরুর দিকে যখন মনে হচ্ছে যে না ফ্যামিলিটাই বেশি ইম্পর্টেন্ট, পরের দিকে গিয়ে দেখা যাবে যে না সেখানে আরো অন্যান্য ফ্যাক্টরস রয়েছে, তখন সেটা হয়তো বেশি প্রকট হয়ে উঠেছে আর কি। যেরকম আমরা শুনতে পেলাম যে এখানে গল্পের লোকেশন এবং সেই লোকেশনে মানে জয়সলমীর আর সেখানকার সোনার কেল্লা এরাই হচ্ছে গল্পের মূল, মানে যাকে বলা যায় নায়ক নায়িকা। তো সেই জায়গায় গিয়ে যখন তোমরা সবাই সেই জায়গায় গেছো, সেখানে প্রচুর কিছু এক্সপ্লোর করেছো তখন থেকে আমরা শুনতে পাচ্ছি, আর প্রচুর এক্সপিরিয়েন্সও হয়েছে। তো গল্পের এক্সপিরিয়েন্স তো আমরা দেখতেই পাবো ছবিতে, তবে আসল এক্সপিরিয়েন্স তোমাদের জীবনের সেগুলো একটু শুনবো, কারণ আমরা শুনতে পাচ্ছিলাম কিছু ভৌতিক এক্সপিরিয়েন্সও নাকি তোমরা করেছো, কারণ এমনিতেই রাজস্থান জায়গাটা পুরো রহস্যে মোড়া। আমি একটা জিনিস বলবো, ওরা নিশ্চয়ই এটা অনেক বেটার বলবো, আর একটা জিনিস তোমাকে বলবো, আমরা যখন রেকি করতে গেছিলাম বা সব্যসাচী যখন ঘুরে এসে উই ডিসকাস ডিটেলস, আমরা কিন্তু উই নেভার নিউ হোয়াট কাইন্ড অফ প্রবলেমস উই মাইট ফেস, এটা কিন্তু আমাদের কোনো ধারণা ছিল না। আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের একজন অ্যাক্টর ছিলেন, রাত্রি 3টের সময় হি কল্ড মি এন্ড সেড, "Ringo, I have to go to a hospital কারণ আই এম নট ফিলিং ওয়েল।" এবং আমার সকাল 8টায় কল, 7টায় কল, তখন রাত্রি 3টে বাজে, কনকনে ঠান্ডা, ও অসুস্থ বোধ করছে। এবং সেদিনকে কিন্তু বাকি টিম পৌঁছেছে, পরদিন থেকে শুটিং। এবার আমরা ছিলাম থার মরুভূমির একদম মাঝখানে, শহর থেকে অনেকটাই দূরে, একদম মরুভূমির মাঝখানে একটা ক্যাম্পে ছিলাম। ওই সকালবেলা উঠে ক্যাম্পে যখন বললো এখান থেকে হসপিটাল হচ্ছে 42 কিলোমিটার, সো উই হ্যাড টু বুক হায়ার আ কার। তো ড্রাইভার হোটেলেই ঘুমোচ্ছে, তাকে তুললাম। সে বললো, দাদা মেরে কো 10,000 रुपया चाहिए, आई नीड 10,000 रुपीज टू टेक द कार देयर, কারণ মেরে কো 42 কিলোমিটার জানা है। এবং আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে সৌম্য, অলসো ওয়ার্কস উইথ সৌম্য, সো ওকে ঘুম থেকে তোলা হলো, তো তুই নিয়ে যা। তো আমি যাচ্ছিলাম, তো আমার অ্যাক্টর বললেন যে রিঙ্গো তুমি যেও না, কারণ তোমার সকাল 7টায় কল। এটার জন্য কিন্তু উই ওয়ার নট প্রিপেয়ার্ড, মানে ওরকম একটা জায়গায় শুটিং করার জন্য। বাট অ্যাজ অ্যান্ড ওয়েন, যখন আমরা এত বাইরে শুট করি, অ্যাজ অ্যান্ড ওয়েন থিংস হ্যাপেন, ইউ টু টেক চার্জ। মানে আমার জন্য দিজ আর এক্সপিরিয়েন্সেস অফ আ লাইফ টাইম, এগুলো কিন্তু শেখার মতো এক্সপিরিয়েন্স। এবার ওরা তোমাকে বলবে ওদের কি কি অভিজ্ঞতা হয়েছে, বা ঐন্দ্রিলা সবচেয়ে, তো ঐন্দ্রিলা শুড সে ম্যাক্সিমাম অভিজ্ঞতা ওরই হয়েছে, বিকজ শি ওয়াজ হ্যান্ডলিং অল দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওই করছিল। সেই না, আমি রিঙ্গোরা যেমন অনেক সিরিয়াস নোট বললো, আমি একটা তোমার মজার কথা বলি। সেটা হচ্ছে যে আমরা, মানে আমি, রিঙ্গোদা, সব্যসাচী, আরো আমাদের 2-3 জন টিম মেম্বার, আমরা 4 দিন আগে চলে গেছিলাম, টিম যাওয়ার 4 দিন মোটামুটি আগে, কারণ আমাদের কিছু লোকেশনস তখনও দেখা বাকি ছিল, রেকি করা বাকি ছিল। সো আমরা যখন গেছি তখন মানে এতটাই ঠান্ডা, মানে আমার মনে আছে আমি 5খানা জ্যাকেট পরেছিলাম, তাতেও ঠান্ডা কমছে না, এরকম অবস্থা। তো ঠিক আছে, ঠান্ডা। নেক্সট দিন যেদিন পৌঁছলাম সেদিন তো প্রচন্ড ঠান্ডা। তারপরের দিন দেখছি পুরোটাই ফগে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো আমি কি করলাম, সঙ্গে সঙ্গে ফোন করলাম আমাদের টিমকে এবং করে বললাম, আর যাই হোক খুব ভালো করে গরম জামা কাপড় সবাই একদম আনবে প্রপারলি, 7-8 দিন, মানে 12-13 দিনের জন্য আসছো, এরম ভাবেই আনবে যাতে মানে কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে? এবার সেই মতো সবাই, যে অলিভিয়া ছিল আমাদের, সবাইকে কোঅর্ডিনেট করলো, বললো নিয়ে। এবার সবাই, আমি জাস্ট দেখছি, ঠিক সবাই মানে এক্সট্রা কিনে ফেললো, যা 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 সবার আর কি ছিল বাড়িতে, তাছাড়াও এক্সট্রা কিনে ফেললো নিয়ে, নিয়ে তারপর আমরা দেখছি যে যখন সবাই ঢুকছে, বড় বড় মানে লার্জ সাইজের ব্যাগ, 7 দিন কি 8 দিনের শুটিং, হয়তো ওখানে একটা 10 দিনের শুটিং ছিল, তো লার্জ সাইজের ব্যাগ আসছে সবার ভর্তি গরমের জামা কাপড়। ওরা এসে যেদিন পৌঁছলো, ঠিক তার পরদিন থেকে রোদ্দুর আর গরম শুরু হয়ে গেল। এবং পরে আমি শুনছি সবাই কানাঘুষো কথা বলছে, বললো 1 গাদা গরমে জামা আনতে, এবার আমরা শপিং করলে কি করে নিয়ে যাবো সেগুলো, পুরো সুটকেস ভর্তি হয়ে গেছে। তো যখন ওরা ফেরত আসছে, সবার ডাবল ব্যাগ, কারণ ওই ব্যাগটাও কিনতে হয়েছে। হ্যাঁ, সবাই ব্যাগটাও কিনেছে। ইনফ্যাক্ট আমি 5টা জ্যাকেট নিয়ে গেছিলাম, বড় লং।
আর তুমি একটু আগে ভূতের কিছু বলছিলে, কুলধারা, হ্যাঁ ওখানে শুট করেছিলাম আমরা। সেখানে কি এক্সপিরিয়েন্স করেছো? সেখানে আমরা তো দুপুরবেলা শুট করেছিলাম মনে হয়, আমি ভোরবেলা কল ছিল, ভোরবেলা একটা সিন ছিল, আমি নিচে থার্মাল পরেছি, ওপরে জিন্স এন্ড টপ, তার উপরে লেদার জ্যাকেট পরেছে, ঠিক আছে। এবার সকালবেলা সিন হয়ে গেছে, সময় ছিল না বলে চেঞ্জ করি, থার্মালটা খুলিনি। কুলধারায় 12টা যে রোদটা ছিল, ওই রোদের মধ্যে আমি থার্মাল লেদার জ্যাকেট পরে শুট করতে করতে পুড়ে গেছি গরমে, মানে থর থর করে ঘামছি আর ওয়াটার স্প্রে দিচ্ছে, যে এত গরম ওখানে। আর ওখান থেকে আমাদের টিমের একটা সাহির রাজ মনে হয়, ও দুটো পাথর তুলে নিয়ে গেছিল হোটেলে, ঠিক আছে। আর পাথর তুলে নেওয়ার কে ছিল, কমলদা ছিল না আমাদের টিমের কমলদা আছে, হ্যাঁ কমলদা মজা করে খুব, ঠিক আছে। তো পাথর তুলে এনে ভেবেছি কি ওটার মধ্যে কোনো আত্মা আছে, ওই পাথরটার মধ্যে মনে হয় আত্মা রয়েছে। আর আমরা নিচে ছিলাম, ওরা ওপরে ছিল, ঠিক আছে। সবাই না হঠাৎ করে চিৎকার হচ্ছে, দৌড়ে দৌড়ে নিচে এসে বলছে ঘরের লাইট বন্ধ হয়ে গেছে, ঘরের লাইট গুলো এরকম ফ্লিকার করছে, ভূত আছে, হ্যাঁ এরকম একটা হলো। সবাই দৌড়ে চলে গেল, তারপরে গিয়ে দেখছি কমলদা লাইট অফ করে দিয়েছিল। মানে প্রথমে সবাই ভয় পেয়েছিল ওটা একটা কোনো আত্মা আছে, ওখানে একটা মূর্তি না, কিন্তু মূর্তিটা নাকি একা একা ঘুরে গেছে নাকি। এটা কি আদৌ হয়েছিল না আমরা মজা করার জন্য? আমরা নিজের চোখে কিচ্ছু দেখিনি, হ্যাঁ ঠিক নিজের চোখে কিচ্ছু দেখিনি, কিন্তু শুনেছি নাকি মূর্তিটা নাকি ঘুরে গেছে, লাইটটা নাকি অফ হয়ে গেছে, তারপর শুনলাম কমলদা লাইট অফ করে দিয়ে ওদের। এটা অ্যাকচুয়ালি সভ্য বেটার বলতে পারবে, কারণ সভ্যর ঘরেও ঠিক ঢোকার মুখে দুটো এরকম লম্বা মূর্তি দাঁড়িয়ে থাকতো। তুমি কিরম রাত্রিরে কাউকে দেখেছো মূর্তিগুলো? আমরা যেখানে ছিলাম, না বললে বুঝবে না, আমরা যে হোটেলটাতে ছিলাম সেখানে কিছু রুমস এরকম ছিল, ওরা ওই হেরিটেজ প্রপার্টিটা বজায় রাখবার জন্য কিছু মেটালের মূর্তি, মানে মানে মহিলা নাচছে এরকম টাইপের মূর্তি এরকম বড় বড় দেওয়া ছিল। কেন জানি না আমার ঘরেই সেটা 2 না 3টে এরকম বড় মূর্তি দেওয়া, এবং সবার প্রশ্ন যে তোর ঘরেই কেন রাখা আছে। তো আই হ্যাড নো ক্লু যে কেন সেটা। সেরকমই একটি মূর্তি ওদের ওখানে ছিল, এবং তারা জমাটি আড্ডা হচ্ছে, যারা শুটিং নেই যখন ওরা জমিয়ে ভূতের গল্প করছে রাত্রিবেলা। আমি তখন শট দিচ্ছি ছাদের উপরে, ঠিক আছে। হ্যাঁ তখন রাত কটা হবে, 12:30 1টা ধরো। এবার জয়সলমীর সোনার কেল্লার ছাদে রাত 1টার সময় আমরা শুটিং করছি, আর নিচে ওইখানে ওরা বসে গল্প গুজব হচ্ছে আর কি, ঠিক আছে, ভূতের গল্প হচ্ছে। আর মূর্তিটা তো তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, অনেকে তুলে ধরা, কেউ আর তুলতে পারছে না, এত ভারী ওটা। সত্যি হঠাৎ করে শুনলাম একটা বিকট চিৎকার হলো, সবাই ছিটকে গেল, কি হয়েছে দেখা গেল যে ওই ঘরটা থেকে সবাই দৌড়াচ্ছে বাইরে। ভাই ছাদ থেকে দেখছি কি হয়েছে, কি না কমলদা লাইট অফ করে দিয়েছে, ওরা ভেবেছে ভূত এসেছে। দ্যাট ওয়াজ দ্য স্টোরি। তারপর সঞ্জুও কিছু একটা মনে হয় না আমি বলছি তোমার ঘরেও তো তারা ছিল, তো তাদের তুমি উপস্থিতি? না আমি আমার আশেপাশে কোনো অশুভ উপস্থিতি আমি টের পাই না, কারণ আমাকে রিঙ্গোদা বলেই রেখেছে। হ্যাঁ আমি প্রচন্ড নাকি ডিভোশনাল, কিন্তু ওটা আধ্যাত্মিক আছে কিন্তু। আর আমি কিন্তু ইয়ার্কি মারছি না, এটা আমি না খুব আধ্যাত্মিক। যেমন আমি তো বলি, আমার মনে আছে সোনার কেল্লায় গিয়ে কি দেখি বিড়ি করে বলছে, তাহলে কি বলো না আমি এখানে আগে এসছি, আমি এখানে কবে এসছিস, কিছু মনে পড়ছে? আমি এতটাই ক্যারেক্টারে ঢুকেছে। এইখান থেকে আর একটা জিনিস আসে তোমার ক্ষেত্রে, যেহেতু এই যে ডিভোশনাল কথাটা বলছে, এটা কিন্তু অডিয়েন্স যারা তোমাকে দেখে তাদের মধ্যেও একটা মানে ধারণা বলো কিংবা তাদের পছন্দ বলো, তারাও তোমাকে সেই ডিভোশনাল লুকটাতে, যেহেতু 2বার 3বার ওরকম ক্যারেক্টারে তোমায় দেখেছে, তাই আর একটা দীর্ঘ টাইম, যেহেতু ওটা মানে সিরিয়াল ছিল, তাই দীর্ঘ সময়ের জন্য তোমাকে ওরকম ক্যারেক্টারে দেখেছে। তাই পরবর্তীকালে যখন তুমি এখন অন্য ধরনের ক্যারেক্টার করো, তখন মানুষ তোমাকে কিন্তু সেই ক্যারেক্টারে কোথাও গিয়ে একটা দেখতে চায়। সেটা কতটা মানে সেটা কি কোথাও গিয়ে অসুবিধে হয় অ্যাডাপ্ট করতে? আমার হয় না, মানুষের পারসেপশনটা তো মানে আমার উপরে নির্ভর করে না, সেটা সেইভাবে মানুষ মানে যেটা দেখছে নিয়মিত বা যেটা যেভাবে দেখছে তারা সেইভাবে অ্যাবজর্ব করে। সব থেকে বড় কথা হলো প্রত্যেকটা কাজেরই একটা টিজি থাকে, একটা পার্টিকুলার টার্গেট অডিয়েন্স, একটা পার্টিকুলার টার্গেট গ্রুপ থাকে যারা সেটা দেখে বসে। এবার আমি যদি একদম অভ্যন্তরীণ গ্রাম বাংলাতে যারা বসে হয়তো মহাপীর তারাপীঠ দেখেছে বা আমাকে রূপে দেখেছে, তাদের কাছে যে অ্যাকসেপ্টেন্সটা, সবাই হয়তো তাদের মধ্যে থেকে এসে জয়সলমীর জমজমাট দেখবেন
এটা হয়তো তুলনামূলকভাবে অনেকটাই ইয়াং ক্রাউড, অনেকটাই আরবান ক্রাউড, তারা হয়তো এটা বেশি পছন্দ করবে দেখতে, বা তাদের কাছে আবার অ্যাকসেপ্টেন্স কিন্তু অন্যরকম থাকে। তো এটা আমি খুব রিসেন্টলি এই রাপারায় বলে একটি সিনেমা করছিলাম, তো সেটা করতে গিয়েও আমি এই একই জিনিস ওখানেও মানে শুনেছি বা দেখেছি। স্পেসিফিক্যালি দে ওয়ান্টেড মি একটাই কারণে, কেন না আমার একটা অন্য ইমেজ আছে, তো যখনই আমি এটা করব তো এখানে একটা ফ্রেশ অবজেক্টিভ থাকবে, এটা পার্সপেক্টিভটা আলাদা হবে। লুক চেঞ্জ করার ব্যাপার কখনো আসে না? লুক চেঞ্জ করার ডেফিনেটলি আছে, করতে পারিনি। লুক তুমি চেঞ্জ করতে খুব একটা দেখা যায় না, করে না, ও করতে চায় না এখন এই বছরে আমি করতে পারিনি, কারণ আগামীকালে একটা কাজ আছে। ও কোনো বছরই করবে না, আমি তোমায় বলছি ও করবে না। না, সেরকম ব্যাপার নয়, সেরকম একদমই না। হ্যাঁ একদম ভীষণ না, সত্যি কথা বল। আমি সত্যি কথাই বলছি, টেকনিক্যালি না, ঠিক আছে, কিন্তু যতক্ষণ আমি পাঠ করি আমি ততক্ষণ আই এম ভেরি মাচ অ্যাটাচ টু ইট, এভরি বিটস অ্যান্ড পার্টস অফ ইট। মানে এমনও হয়েছে যে আমি শর্ট থামিয়ে হয়তো পরিচালককে বলেছি যে এটা হয় না, বা পুজোর উপকরণে এই জিনিস থাকে না, তার মানে এই না যে আমি নিয়মিত পুজো করি, তাই না? কিন্তু কি হয়, একটা কোনো একটি চরিত্র, মানে বেসিক্যালি দেখো সিরিয়ালটা তো মানে লোকে বলে যে আমি সিরিয়ালে পাঠ করছি, একটা চরিত্রে পাঠ করেছি, এতদিন হয়েছে, আমার কাছে ওটা একটা যাপন। তো আমি যদি 3 বছর ধরে একটা চরিত্রে যাপন করি, তখন কি হয়, আমি যখন প্রচুর বই পড়ছি সেটা নিয়ে, বা থিওরি যখন কিছু পড়েছি, সব হয়তো লাগে না, কারণ সিরিয়ালে অনেক কিছুই দেখায় যেটা হয়তো বানানো হয়, অনেক গল্প যেটা তৈরি করা হয়, কিন্তু কি হয়, আমি যখন সেই চরিত্রর এসেন্সটাকে ধরার চেষ্টা করি, আই স্টার্ট রিডিং, এটা আমার অভ্যেস। যখন আমি সেটা করি, আমি অনেক কিছু দেখতে দেখতে যাই যে এইটা হতে পারে না বা এটা হয় না। যদি সেটা কোনো কিছুতে আমি পাঠ করার মাঝে যদি আমার কখনো মনে হয় যে এটা ঠিকঠাক ডেপিকশন হচ্ছে না, আই অলওয়েজ রেজ মাই হ্যান্ড অ্যান্ড আই সে দে এটা ভুল আছে, এটা চেঞ্জ করো, সেটা আমি করি। আচ্ছা, আমরা একদম সিরিয়াস একটা গভীর আলোচনায় চলে গেছিলাম, সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম। এবার আমি আবার একটু বেরিয়ে অন্যদিকে যাই, এই জয়সলমীর জমজমাট নিয়ে একটুখানি কথা বলি। সেই জায়গায় তোমাদের ট্রেলার লঞ্চে গিয়ে কিন্তু আমরা আরো একটা বিষয় শুনতে পেয়েছি, যেটা একটু আগে সব্যসাচী দাও বলছিল যে তোমার মধ্যে একটা ওয়েস্টার্ন ছোঁয়া আছে। তো আমরা শুনেছি নাকি এই জয়সলমীরে একটা জেমস বন্ড থাকতে চলেছে, এই বিষয়ে তুমি কি বলবে? না, এটা অ্যাকচুয়ালি যে জেমস বন্ডের ক্যারেক্টারটা বলা হচ্ছে, সে কিন্তু নিজেকে ডিক্লেয়ার করছে জেমস বন্ড। তার মধ্যে কোনো জেমসও নেই, কোনো বন্ডও নেই। কিন্তু দেখো, এখন লোকে যেমন বললো না, একটা চরিত্রকে ইমবাইব করে একরকম ভাবে, সব্যর এখানে এই ক্যারেক্টারটা অনেকগুলো শেডস আছে এই চরিত্রটাতে। সব্যর মধ্যে যদি সব্যর চরিত্রটাকে যদি ডিফাইন করতে বলো, মানে এক কথায় উইল বি ভেরি ডিফিকাল্ট টু, বিকজ he's got a multi-faceted character. ওর চরিত্রটা যেমন কোয়াইট স্ট্রেট লাইন অমৃতার, বাট অমৃতার বাবার চরিত্রটা অনেক রকম শেডস আছে, যে দেবাশিস যেটা করেছে। বাট জেমস বন্ড যার কথা বলছো, দেখো ওকে আমরা ব্যাকম্যান বলি, মানে ওর ডাক নাম হচ্ছে ব্যাকম্যান। তো ব্যাকম্যানে যেটা হয়েছে, এখন ও হয়তো ও জেমস বন্ড হিসেবেই নিজেকে দেখেছে ওখানে। তো ওর একটা আফসোস যে ওকে কোনো হিরোইন দেওয়া হয়নি, এটা জেমস বন্ডের হিরোইন থাকে। বাট ওর চেষ্টা করেছে, মানে ও কিন্তু ভালো করেছে, মানে স্টান্টগুলো কিন্তু খুব সুন্দর করেছে। বেসিক্যালি ও নিজেকে বন্ড ভেবেছিল, বন্ড ভেবেই করেছে, তারপরে বন্ডেড লেবার হয়ে গেছে রিঙ্গোতে যখন দৌড়েছে, ওটা বন্ডেড লেবার হয়ে গেছে। মানে আমি বুঝি না, জেমস বন্ড ঠিক নয়, মানে অত মানে আমাদের এখানে না, মানে কি জানো তো, আমি যদি কেউ জেমস বন্ড বলে জয়সলমীর জমজমাটে, একটু বাড়াবাড়ি হয়ে যাবে, মানে একটু না, সে আর একটা কারণেও বলতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে, তুমি যখনই তাকে নিয়ে কোনো চরিত্র লেখো, তুমি সেই চরিত্রটাকে মেরে ফেলো সিরিজের শেষে। তো সে যত ইচ্ছে রাখে যে পার্ট 2 আসবে, হ্যাঁ, মানে পার্ট 2 তে সে ফিরে আসবে কিনা তার আগেই সে মরে যায়। না, সেগুলো তো কিন্তু মরাগুলো ডিরেক্ট দেখানো হয় না, তার মানে আমার কিন্তু চান্স আছে ফেরা। না, ওর ডেথ সিন খুব ভালো করে, হি ইজ আ ভেরি গুড। না, ও আমি মারতে জানি কি বলতো, একটা লোকে ডেথ সিন দারুণ। পরে একটা ছবি করছি, চোরাবালিতে পুরো ঢুকে যাবে ভেতরে, ওই সিনটার জন্য এখন থেকে রিহার্সাল করছি যে কিভাবে ঢুকবো। খুব ফিশি একটা ক্যারেক্টার, খুব ফিশি।
রিঙ্গোদা মানে আপকামিং জিনিসেরও অনেক কিছু উল্লেখ। হ্যাঁ দেখো বলে দিলাম, আমি বলে দিলাম চোরাবালির উপর হবে নেক্সট, ফিশি ক্যারেক্টার ঢুকে যাবে। আমি সেটা কিন্তু প্রডিউস করবো না। কেন? কেন সেটা ওই যে রিঙ্গোদাকে না কেন না, না 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 অ্যাকচুয়ালি সেটা না। এইবার কি হলো, এই প্রজেক্টটাতে একটু সমস্যা হয়েছে, সত্যি সমস্যা হয়েছে আমাদের, কিন্তু খুব একটা অঙ্কে বা গণিতে খুব একটা প্রবলেম হয় না। এবার গণিতটা একটু অসুবিধা হয়ে গেছে, কারণ আমরা যেখানে শুটিং করছিলাম মানে কুম্ভ মেলা তখন চলছিল, তো কুম্ভ মেলাটা স্ট্যাম্পিড হয়ে যায় এবং আমাদের সমস্ত টিকিট সব ক্যান্সেল, প্রচুর ট্রেন ক্যান্সেল হয় আর কি সেই সময়। এবং আমরা যে টিকিটস করেছিলাম ওই সময় মানে এভরিথিং গট ক্যান্সেল। সো ঐন্দ্রিলার উপর একটু ডিফিকাল্ট হয়ে গেলো, বিকজ অত লোককে 32 জনকে আমরা ফ্লাইটে আমাদের ফিরিয়ে আনতে হয়েছে, এখন ট্রেন কিনতে হতো, বাজেট ওয়াইজ ট্রেন কিনতে হচ্ছিল আমাদের। আর ওই সময় ফ্লাইট টিকিটস মানে যেই ট্রেন ক্যান্সেল হলো মানে এত এক্সপেন্সিভ হয়ে গেল, ওই জন্য ঐন্দ্রিলা একটু বলছে বারাসাত তার সাথে অবধি তুমি যাও যেখান থেকে। না না শোনো শোনো, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা সভ্য আমার পাশে বসে সাপোর্ট করবে। সেটা হচ্ছে সাপোজ ধরো, হ্যাঁ ও করবেই। সেটা হচ্ছে যে ধরো সাপোজ একটা জিনিসের বাজেট আছে 10 টাকা, রিঙ্গোদা ভাবে 100 টাকা নিয়ে বলে তুমি এটা 10 টাকায় করে দিতে পারো। আর আমিও সব্যসাচী একদিন ডিসকাস করছিলাম এটা নিয়ে, কেন লোকটা 10 টাকায় ভাবে না। সব্যসাচী বলছে না ও ভাবতে পারবে না, ছেড়ে দাও। মানে এটা ঠিক, মানে এটা রিঙ্গোদার মানে প্রোজ এন্ড কনস হয় না, দুটোই একটা মানুষের একটাই পয়েন্ট, ঠিক আছে? মানে লার্জার দেন লাইফটা যে ভেবে নেবে, তো ভেবে নেবে, তারপরে টাকা নিয়ে হিসেবটা করবে যে আচ্ছা এটা হচ্ছে। তো এইটা আমার খুব ভালো লাগে রিঙ্গোদার ক্ষেত্রে, যে whenever we ব্যালেন্স করছি, আমি ব্যালেন্স করছি না ফ্যাক্ট, মানে when we make a project, we বলছি মানে being a part of the team, when we make a project, আমি এটা দেখেছি রিঙ্গোদা হয়তো লার্জার দেন লাইফ ভেবেছে, বাজেটের সেখানে প্রবলেম আছে, বাট এন্ড অফ দ্য ডে হি ডাজন্ট কম্প্রোমাইজ উইথ দ্য থটস, বা যে যতটা বড় আঙ্গিকে ভাবা হয়েছে আলটিমেটলি সেটাই কিন্তু করা হয়। তার জন্য বাকিরা একটু সাফার করতে পারে পরের কথা, কিন্তু কাজটা কিন্তু এটা হয়, ঠিক আছে? এইটা হবে বেসিক্যালি। আর একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ ফেরবার সময় আমাদের খুবই মানে একটা ডামাডোল সৃষ্টি হয়েছিল, কারণ ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, ট্রেন কিনতে পাওয়া যাচ্ছে না, সে অনেক ঝামেলা, ঠিক আছে? হ্যাঁ মানে ফ্লাইটে ফিরবো না কি করব। এবার তার মাঝখানে আমি 2 দিন আগে বলেছিলাম অমুক ট্রেনটা ধরো তাহলে না হয়ে যাবে, ঠিক আছে? বললো না 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 হবে না বলে 2 দিন পরে গিয়ে আমরা ফাইনালি সেই ট্রেনেরই টিকিট কিনলাম, ঠিক আছে? নিয়ে আমরা সেখানেই ফিরেছি দিল্লি অবধি, দিল্লি থেকে ফ্লাইটে আবার এখানে, ঠিক আছে? তো ইট ওয়াজ আ লং প্রসেস, বাট দেন আমার মনে হয় কাজটা তো হয়ে গেছে ঠিকঠাক, যা দরকার। বাকি সব্য আমাকে বল, বাকি যারা কাজ করলো আমাদের সাথে কো অ্যাক্টরস, তুই কিছু অ্যাক্টরসদের কথা বল, তোর কিরকম লেগেছে? অমৃতা তুমিও বলো, প্লাস এক ঝাঁক নতুন অ্যাক্টর। হ্যাঁ না ও হেসে যায় গো বেশিটা, ও হাসে বেশি, ও কথা কম বলে হাসে বেশি। যে বাকি কো অ্যাক্টরসদের কিরকম মানে কিরকম লাগলো তোর, বল। আমি যখন আউটডোরে, তো আমি এত দূরে তো প্রথমেই গেলাম তোমাদের সাথে, আগে 2 বার গেছি সিরিয়ালের জন্য, কিন্তু এত দূরে আমি প্রথম গেছি আউটডোরে। আর যখন সিনস করি তখন আমি সিনের মধ্যেই ঢুকে যাই। আমি মানে হ্যাঁ আশেপাশের লোকজন আমি ভাবতাম সব্যসাচীটা চুপচাপ, কিন্তু এখন দেখছি এটা সবাই খুব ভুল কথাই বলে না। কে সব্যসাচী কথা বলে না? কে বললো তোমার? একদম লুকস ক্যান বি ডিসেপটিভ না। সব্যসাচী যে বিটলা কথা, যে বিটলে ডেঞ্জারাস। ওর নাম দিচ্ছি আমি বিষ কোবরা, বুঝেছো? ও যে বিষ কোবরা, ডেঞ্জারাস। হাসি না, বিষ কোবরা। আমি এটা থেকে শুনে গেছিলাম মরুভূমির মাঝখানে থেকে সাপ উঠে আসে। না তুই বল, বা বাকি অ্যাক্টরসদের কথা বল। আমি যখন সিন করি আবার তুমি নকল করেছো না, সবাই খুব ভালো করেছে, যারা নতুন যাদেরকে আমি চিনেছি তারা। কাদের বলেছে নতুন যাদেরকে চিনেছি? নাম কি তাদের? সব্যসাচী দাকে আমি টিভিতে দেখেছিলাম। সব্যসাচী দা সিরিয়াল আমার ফ্যামিলি মেম্বার্স, মা বাবা সবাই দেখতো, নিজে দেখতো না, কিন্তু পয়েন্ট টু বি নোটেড। সত্যি বলতে বাংলা সিরিয়াল তো দেখা হয় না, যে কাজটা নিজে করি ওইটাই করে এসে শুধু দেখি, ঠিক আছে? এটাই হয় আমার মনে হয়। তো আমি তো দেখিনি, কিন্তু ফ্যামিলি মেম্বার্সদের সবাই সব্যসাচী সিরিয়াল দেখতো, তখন থেকে ফ্যান। শুধু টিভিতে দেখেছি, কাজ যখন করলাম একসাথে আমিও শুনেছিলাম সব্যসাচী খুব চুপচাপ।
না চুপ চুপ না, আমি তোমায় বলি মানে খুব ফ্র্যাঙ্কলি ইফ ইউ আস্ক মি, বেশ নতুন এক ঝাঁক লোকজন কাজ করেছে এবং দু তিনজনের কাজ সত্যি তোমার চোখে পড়বে। যেমন ওমকার বলে একটি ছোট্ট আমাদের চাইল্ড অ্যাক্টর আছে, মানে আই থিঙ্ক হি ইজ ব্রিলিয়েন্ট, মানে ওর কিন্তু খুব মানে হাই প্রসপেক্ট হি হ্যাজ। দেবাশিস কাজ করেছে যে বাবার রোলে, দেবাশিস একজন পরিচালক এবং হি ইজ আ গুড কমিক অ্যাক্টর প্লাস কমেডি করে। এই চরিত্রটা দেবাশিসের ছিল, আমরা একটু এটা নিয়ে একটুখানি আমাদের বিকজ কাস্টিংটা নিয়ে সব্যর সাথে অনেক আমাদের ডিসকাশন হয়েছিল, বিকজ সব্যর খুব একটা যে কাউকে খুব একটা পছন্দ হচ্ছিল না হিসেবে। সব্য কিন্তু রিজেক্ট করতে খুব পছন্দ করে, মানে না না উইচ ইজ গুড, ইট ওয়ার্কস ফর মি, বলে তুমি সবাইকে হ্যাঁ বলে দাও, এটা এই না এসে, বাট উইচ ইউ নিড সামবডি লাইক দ্যাট। তো আমার মনে হচ্ছে দেবাশিস দা যেদিনকে এলেন, দেবাশিসকে এলেন, সব্য বলল আই থিঙ্ক হি ইজ ওয়ান অ্যাক্টর যে সব্য সাথে আই থিঙ্ক হি ইজ গোইং টু বি রাইট ফর বাবার যে মানে অ্যাকচুয়ালি দেবাশিসদার সাথে আমি আগে কাজ করেছি, মানে অন্য সিরিয়ালেই কাজ করেছি, বাট দেবাশিসদা অনেক ছোট ছোট ক্যারেক্টার্স করে সিরিয়ালে, বাট খুব ইম্পর্টেন্ট ওয়ান্স, অ্যান্ড কমিক টাইমিংটা খুব ভালো, যেটা আমাদের এই চরিত্রে দরকার ছিল। আর একটু আমার লাউড দরকার ছিল। দেবাশিস কিন্তু ও কিন্তু খুব ডিরেক্টরস অ্যাক্টর, এটা মানতেই হবে আমাদের, যে দেবাশিস যে পারফরমেন্সটা করেছে, কারণ ওরও কিন্তু অনেক শেডস ছিল, মানে প্রথমে একটু ফানি, তারপরে সিরিয়াস হয়ে যায়, তারপরে খুব সিরিয়াস, তারপরে ইমোশনাল আউটবার্স্ট হয়। সো সব মিলে আই থিঙ্ক ইট ওয়াজ বাট দেবাশিস হ্যাজ বিন দেয়ার ফর কোয়াইট সাম টাইম। মৌমিতা বলে একজন অ্যাক্ট্রেস আছেন যিনি মায়ের চরিত্র করেছেন, আই থিঙ্ক শি ওয়াজ একদম নতুন, বাট শি ডিড রিয়েলি ওয়েল। মানে আমরা ভাবিনি যে অ্যাটলিস্ট শি উইল বি এবল টু হ্যান্ডেল দ্য রোল। সাহির রাজ বলে একজন অ্যাক্টর আছে, সাহিরের মধ্যে বেশ কিছু কাজ করছেন। আমার মনে হয় যে স্ট্রেট ফ্রম ইংল্যান্ড, হ্যাঁ মানে আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মানে একটু লেগেছে, যেটা মানে যেটা আমার প্রথমে একটু কোয়েশ্চেন্স ছিল যে জয়সলমীর একটা গাইডের রোল আছে, ওই গাইডের রোলটা কীরকমভাবে সে নিজেকে প্রিপেয়ার করবে, কতটা সে পারবে করতে। বিকজ দেখো যারা জয়সলমীর গেছেন তারা জানবেন ওখানে গাইডদের কীরকম একটা কথাবার্তার চালচলন থাকে, এটা অদ্ভুত একটা ট্যাঙ্ক। হ্যাঁ, তো ও আমি দেখলাম যে ওটা হোমওয়ার্ক করেছে, করেই ও গেছে সেটে। ডিউক বলে একজন অ্যাক্টর আছেন, একদম আমার সাথে একটা দুটো ছবি অনেক আগে করেছিল, এবং ডিউক ওয়াজ গুড। রাজদীপ বলে একটা সিরিয়াল করেছে এর আগে, হি কেম ইন, তো হি অলসো ডিড হিজ বেস্ট। দেবতনু মানে জেমস বন্ড ভালো করেছে, ব্যাটম্যান ওয়াজ গুড। অ্যান্ড আই মাস্ট সে আদার দেন দ্যাট বাকি প্রতীক রায় বলে একজন অ্যাক্টর এসছেন, অভিষেক সিং আছেন, এবং অভিষেক সিং তো ভেরি ওয়েল নোন অ্যাক্টর, উনি অনেক জি এর অনেক কাজ করছে, বম্বেতে অনেক কাজ করছে। সো ওর রোলটা ওয়াজ এ ভেরি কমপ্লিকেটেড রোল ছিল, অ্যান্ড উই নিডেড সামবডি লাইক অভিষেক, একটু স্মার্ট। বাট প্রতীকের রোলটা একটা, প্রতীক আমাদের টিমেরই একজন, তো হি ওয়াজ তালিবানের একটা রোল দেওয়া হয়েছিল। তো তালিবানের রোলটায় আই মাস্ট সে এখানে যেদিনকে আমরা শুটিং করতে গেছি, যখন ওই দুই তালিবানকে দেব, ওর পাগড়িটা কিন্তু ঐন্দ্রিলা বেঁধেছি, তখন কিন্তু আমাদের মেকআপের ইউনিট যায়নি, তো এখান থেকে পাগড়ি বাঁধা শিখে গেছিল, ওখানে গিয়ে পাগড়িটা সত্যি কিন্তু ভালো বেঁধেছিল, এবং পরে যেটা দেখা গেল ওর বাঁধাটাই বেটার হয়েছে, পরে যখন মেকআপ তো ওর থেকে বেটার বেঁধেছে না, তখন থেকে পাগড়ি বাঁধার জন্য আমরা অন্যকে বাজেট বাঁচানো যায়। এভরি সিঙ্গল স্মল ক্যারেক্টার্স যারাই ছিল না কেন, মানে স্মল ক্যারেক্টার্স বলছি মানে টাইমিং অনুযায়ী আর কি, মানে আমাদের স্বর্ণাভ বলো, ঈশিতা, সৌম্য ওয়াজ ব্রিলিয়েন্ট, ওই রাতের যে ডেজার্ট সিন ভালো ছিল। হ্যাঁ, এবং বেশ কিছু চরিত্র, মানে বেশ কিছু নতুন মুখ এখানে আছে তারা নিজেদের সবটুকু দিয়ে কাজটা করেছে। তো অল ওভার মানে ইট ওয়াজ আ গুড এক্সপেরিয়েন্স। আর কি জানো তো, ফিরে এসে হোয়াট উই ডিড ওয়াজ, আমরা যখন এডিট করতে বসলাম, শ্রমিক কুন্ডু জয়েন্ড আস, সো মিউজিক করে, ভোকালস এবং মিউজিকের পার্টটা, মানে ফোক পার্টটা পুরো হ্যান্ডেল করেছে। মানে শ্রমিক ইজ ব্রিলিয়েন্ট। ওকে তিন চারটে আমরা নিয়ে এসেছিলাম ওখান থেকে গান রেকর্ড করে, ওইগুলোকে রাজস্থানী ফোক ভয়েসে উইচ ইজ দেয়ার। অ্যান্ড শায়রি দত্ত আছেন, উনি আগ্রা ঘরানার very qualified senior একজন singer, because she is sung for us. So overall
বেশ জমজমাট হয়েছে ব্যাপারটা, এটা বলতে পারি তোমার। জমজমাট, আমাদের আড্ডাটাও জমজমাট হচ্ছে। এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন আরেকটা তোমার কাছে করতে চাইবো, যে এই যেহেতু এখন লাস্ট মোমেন্ট, এখন প্রচার চলছে, তো রিঙ্গোদা কিছুক্ষণ আগে তোমাকে বলছিল যে এবারে ফেসবুকটা খোলা খুব ইম্পর্টেন্ট, তোমার সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে নেই, তো সত্যি কি এই আজকের টাইমে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া মানে ছাড়া এই যে প্রচার, আমি মানে তোমার পার্সোনাল দিকে যাচ্ছি না, শুধু প্রচারের দিকটাই বলছি, তো প্রচার করাটা কি তোমার মনে হয় যে এখন ইজি সোশ্যাল মিডিয়া ছাড়া? ঠিক আছে, মানে আমি আড্ডা থেকে বেরিয়ে একদম উচ্চ স্তরে গিয়ে ভালো ভাষায় বলছি, কর্মই আমার প্রচার, কর্মটাই সব। ঠিক আছে, তো বলা হয়ে গেছে। না না আমি বলছি, আমি বলি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি। দেখো, আর বিষয়টা হচ্ছে যে আমি না, তুই ট্রু স্টোরিটা বল। হ্যাঁ, ট্রু স্টোরি কিছু নেই, আমি সোশ্যাল মিডিয়াতে নেই প্রায় 3 বছর হয়ে গেল, অ্যান্ড অ্যাপারেন্টলি আই এম এনজয়িং দিস। আমার সত্যি মনে হয়, আমি দেখো মানে আমি বাকিদের কথা জানি না, আমার কনসেন্ট্রেশন লেভেল খুব ভঙ্গুর আর কি। হ্যাঁ, খুব মানে চট করে কারটা ছবি এলো, আমি একটু স্ক্রল করতে থাকলাম, কি দুটো রিলস দেখলাম, এটা করে না আমার মানে আমার গোটা এটা শিফট হয়ে যায়, মানে কনসেন্ট্রেশনটা শিফট হয়ে যায়। অ্যাজ ফার অ্যাজ দ্য কনসেন্ট্রেশন ইজ কনসার্নড, এখন আমি তো মাঝে মাঝে এটাও ভাবি, মানে আমি চেষ্টা করি যে স্মার্টফোন যতটা কম সম্ভব আমি ইউজ করি, সামটাইমস আমি বন্ধ করে রেখে দিই, কারণ আমি জানি না, মানে হয়তো যত বয়স বাড়ছে আমার, আমি এটা দেখছি যে আমার খুব অসুবিধা হচ্ছে। তার থেকে আই প্রেফার টু রিড আ বুক, আই প্রেফার টু, আমি গেম খেলি বসে, সেটা আমি করি, বাট আমি ফোনটা বা সোশ্যাল মিডিয়া, ইভেন এখন ইউটিউব বলো, আমি এগুলো যতটা সম্ভব কম ইউজ করি আর কি। তো সেটা আমি রিঙ্গুদাকে একবার বলেছিলাম যে জানো এরকম এরকম ব্যাপার, তারপর তো রিঙ্গুদা একটা তার মধ্যে একটা কালার পেন্সিল দিয়ে রং করে ব্যাপারটাকে একটা বড়সড় করে দিয়েছে। না, বড়সড় করিনি অ্যাকচুয়ালি, আমি তোমায় বলি, দেখো মানে এই যে আমরা আজকে প্রমোশনটা করছি, ধরো আমরা যে কথা বলতে এসেছি, ওর তো অনেক দর্শক আছেন যারা ওর কাজ দেখতে পছন্দ করে, যারা ওর সাথে হয়তো কথা বলতে পছন্দ করে, এবং এটা চাইতেই পারে, এটা কিন্তু তাদের কোনো অন্যায় আবদার নয়, কারণ যে কোনো অ্যাক্টর ইজ এ পাবলিক প্রপার্টি, কিন্তু মানে আজকে পাবলিকের জন্যই কিন্তু তুমি আজকে অভিনেতা বা আমি পরিচালক বা ও প্রডিউসার বা আমাদের এই মিডিয়া, দেখো এই মিডিয়ামটাকে তো আই ডোন্ট বিলিভ দ্যাট ইট ইজ ফেয়ার টু তাদের বঞ্চিত করার কিন্তু আমাদের কোনো রকম, হ্যাঁ অনেক সময় তারা অনেক ডিস্টার্ব করেন, অনেক ভুলভাল উক্তি দেন বা যুক্তি দেন বা কথা বলেন, বাট দ্যাট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য বিজনেস। আমি এটা দেখেছি, যদি ভালো কিছু বানাই, লোকে ভালো বলতে কিন্তু 1 সেকেন্ডও দ্বিধাবোধ করে না, যদি খারাপ কিছু হয় লোকে অত্যন্তভাবে খারাপ কথা বলতেও দ্বিধাবোধ করে না, উইচ ইজ আই থিঙ্ক ইজ এ পার্ট অফ দ্য বিজনেস। আজকে যদি আমি মনে করি, আমি খুব ক্রিটিসিজমস খুব পজিটিভলি নিই, আমাকে প্রচুর লোকে গালাগালি করে, কত রকম কথা শুনি, বাট আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি, আমি হয়তো মাঝে মাঝে যখন খুব খারাপ কথা বলছে আমি তো উত্তরও দিই, বাট এট দ্য সেম টাইম দেখো I quite welcome that thought when that's why Subhashachi came on board and he said, and he also said the same thing to me. ও কিন্তু যথেষ্ট আমাকে বলেছে, এটা আমার তো আমি এটা লিখছি, কারণ তুমি শুধু থ্রিলগুলো দেখো, আমি যেটা স্ট্রেংথ আমার সেটা আমি ইউজ করি, পারফেক্ট। আমার যেটা মনে হয় যে আই থিঙ্ক সভ্য শুড বি দেয়ার অন সোশ্যাল মিডিয়া, মানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, অ্যান্ড আই থিঙ্ক ও যেটা বলছেন আমি খুব ভালো আছি, অ্যাকচুয়ালি মোটেই ভালো নেই ও, কারণ ও কাউকে ভালো না রেখে কি করে নিজে ভালো থাকতে পারে। আমি করে দেবো তোর হ্যান্ডেল, তুই আমাকে দিবি। যাক, আমাদের এই জমজমাটি আড্ডাটা এবারে একটুখানি শেষের দিকে নিয়ে যাওয়া যাক। তার জন্য আমি তোমাদের বলবো যে আমাদের দর্শকরা যারা অধীর আগ্রহে রয়েছে তোমাদের এই ছবিটা দেখার জন্য, তাদেরকে তোমরা তোমাদের মতন করে নেমন্তন্ন করে দাও। আমার মনে হয় যে আমাদের 26 তারিখ ক্লিক ওটিটিতে এটা রিলিজ করছে, এবং ক্লিক ওটিটি কিন্তু দারুণ দারুণ কন্টেন্ট বানায়, এবং এরকম একটা ওটিটি যা সবসময় এনকারেজ করে যে নতুন নতুনভাবে ভাবতে বা প্রেজেন্ট করতে কন্টেন্টস। তো এই জয়সলমীর জমজমাট 50 বছরের একটা উদযাপন করছি আমরা সোনার কেল্লা, এবং আমি মনে হয় যে এটা আমাদের দলের এটা খুব ভালো একটা কাজ, এন্টারটেইনিং কাজ। প্লিজ দেখবেন ক্লিকে, 26 তারিখে ওয়ে রিলিজিং, এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে চটপট করে ফেলুন, মেম্বারশিপ নিয়ে নিন এবং এনজয় করুন আমাদের সাথে এই গরমে জয়সলমীর।
একদম রিঙ্গো তো বলেই দিল, আমরা সবাই খুব ভালোবেসে কাজটা করেছি। অনেক দূরে গিয়ে অনেক কিছু ঠান্ডা গরম জঙ্গল ঘুরতে ফুলধারা অনেক কিছু বলে রেখেছি, সব মজা করে খুব ভালোবেসে কাজটা করেছি। আপনারা দেখবেন 26 তারিখ থেকে আসছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার তো মনে হয় আপনারা একদিনেই শেষ করে দেবেন সব এপিসোড, আপনারা ওয়েট করবেন না দেখার জন্য, কারণ আপনারা ওয়েট করতেই পারবেন না। প্লিজ দেখুন জয়সলমীর জমজমাট, আমাদের খুব ভালো লাগে। আমি এত কঠিন কঠিন কথা বলে মানে ফর্মালি বলতে পারিনি। সারা বছর জুড়ে প্রচুর ওয়েব সিরিজ আসে, সিনেমা আসে, সবাই বলে আমরা একটা ভিন্ন ধারার কিছু করেছি, আমরা একটা টোটালি আলাদা কিছু বানিয়েছি। আমি বলবো যে আমরা একটা ওয়েব সিরিজ বানিয়েছি, সবাই ভালোবেসেই কাজ করে, আমরাও তাই করেছি। কিন্তু হ্যাঁ, এই গল্পটা ঠিক মানে যেমন নর্মালি আমরা বলে থাকি যে একটা কোনো মিস্ট্রি, একটা থ্রিলার, একটা মার্ডার মিস্ট্রি, যেটাই বলে থাকি না কেন, এটা ঠিক ওইভাবে আন্ডারলাইন করে বলা যাবে না। এই গল্পটার মধ্যে অনেক ভালোবাসা আছে, গল্পটার মধ্যে অ্যাডভেঞ্চার আছে, গল্পটার মধ্যে থ্রিলারও আছে, সবটা মিলিয়ে কিন্তু জয়সলমীর জমজমাট। তার মধ্যে একটা গোটা পরিবার রয়েছে এবং প্রত্যেকটা বাঙালি পরিবার এই যে ঘুরতে যায়, তারা গরমকালের ছুটিতে হোক বা পুজোর ছুটিতে হোক, শীতকালে হোক, তারা যে ঘুরতে যায় তারা নিজেদেরকে এখানে কানেক্ট করতে পারবে। তাই জন্য এই যে সিরিজটা জমজমাট নামটা দেওয়াই হয়েছে, কারণ এটা বেশ জমজমাটই ব্যাপার আছে আর কি। তোমরা নিজেদের সময় অনুযায়ী খুব ঠান্ডা মাথায় যখন বাইরে থাকবে প্লিজ দেখো। এটা ক্লিকে 26 তারিখ থেকে স্ট্রিমিং করছে, তো অবভিয়াসলি ক্লিকে একটা সাবস্ক্রিপশন নিতে হবে তোমাদের, অ্যান্ড ডু দ্যাট, দেখো। অ্যান্ড অবভিয়াসলি রিঙ্গুদাকে জানাবে যে কেমন লাগলো, বিকজ রিঙ্গুদা ইজ অলওয়েজ ওপেন টু ক্রিটিসিজম। ট্রু 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 বলো। জয়সলমীর জমজমাট অ্যাকচুয়ালি উপভোগ করার গল্প, আর কিচ্ছু। যদি একটা মজাদার অ্যাডভেঞ্চার গল্প দেখতে চান, উপভোগ করতে চান এই গরমকালে, দেখে দেখুন জয়সলমীর জমজমাট। ক্লিকে আসছে খুব শিগগিরই, এবং দেখে প্লিজ আমাদেরকে জানাবেন। সবটাই দর্শকরা জেনে গেছেন, আলাদা করে আমাকে আর কিছু বলতে হবে না গল্প নিয়ে, কারণ জেনেই গেছেন কবে থেকে আসছে, 26 তারিখ থেকে ক্লিকে আসছে। তো আপনারা দেখতেই পাবেন এটা, ক্লিকে সাবস্ক্রাইব করলে বা যাদের কাছে আছে তারা আপনারা দেখে নিতে পারবেন এই ওয়েব সিরিজটা সেখানে। তবে তাছাড়া আমাদের এই এপিসোডটা অবশ্যই দেখবেন, আর সেটার সঙ্গে সঙ্গে যেহেতু আপনারা পুরো গল্পটাতে বুঝতেই পারছেন যে এখানে আপনাদের ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, যেগুলো সব মানুষদের নর্মালি থাকে, সেগুলোর সাথেই লুকিয়ে রয়েছে কিছু রহস্য, কিছু স্মৃতি, এইসব নিয়ে এই গল্পটা। তাই আপনারাও আপনাদের ঘুরতে যাওয়ার মজাদার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে জানেন কোথায় নজর রাখতে হবে, শুধুমাত্র জিও বাংলায়। ধন্যবাদ।